আমরা আমাদের ভালো লাগার মানুষগুলোকে কখনো কাছছাড়া করতে চাই না, সে মৃত্যুর আগেই হোক কিংবা মৃত্যুর পরে। সবসময় চাই তারা যেন আমাদেরকে ঘিরে আমাদের আশেপাশেই থাকে। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখি যে মৃত্যুর পর তাদের বিদেহী আত্মারা কি চায়? এইরকমই এক ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু করছে আজকের গল্প, তৃপ্তি সেনগুপ্ত রচিত ভয়। রাতটা ছিল পূর্ণিমার। হঠাৎ ঘুম ভেঙে গেল সুদীপার। গরমকাল, তবু প্রচণ্ড ঠান্ডাই যেন তারই ঘুম ভাঙার কারণ। সুদীপা পায়ের কাছে রাখা চাদরটিকে টেনে গায়ে দিতে যাবে, হঠাৎই শুনতে পায় জানলার পাল্লাগুলো কেমন যেন আওয়াজ করে একবার বন্ধ হচ্ছে আর একবার খুলছে। বাইরের দিকে তাকিয়ে পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করে সুদীপা। ওই তো দিব্য পরিষ্কার আকাশ, আকাশ থেকে জ্যোৎস্না যেন চুঁইয়ে পড়ছে, অথচ জানলার পর্দাগুলো এমন এলোমেলোভাবে উঠছে কেন? দেখে মনে হচ্ছে বাইরে যেন ভীষণ ঝড় উঠেছে। সুদীপা তাড়াতাড়ি খাট থেকে নেমে ঘরের আলোটা জ্বালায়। জানলা বন্ধ করতে এসে চোখ যায় বাগানের দিকে। উমা, গাছপালাগুলো হাওয়ার দাপটে যে একেবারে নুয়ে পড়েছে। এত জোর হাওয়া আসছে কোথা থেকে? সকাল পর্যন্ত ওগুলো টিকলে হয়। সকাল শব্দটা চিন্তায় আসতেই সুদীপার একটা কথা মনে পড়ে গেল। জানলা দিয়ে ভালোভাবে বাগানের দিকে দৃষ্টি ফেলে সুদীপা। উঁচু উঁচু গাছের মত্ত দুলুনির ফোঁক ফাঁকর দিয়ে কংক্রিটের বাঁধানো বেদিটা স্পষ্ট দেখা যাচ্ছে না। সকালে যখন ধূপকাঠি কিংবা ফুল নিয়ে বাগানে গিয়েছিল, তখন সে দেখেছিল বেদির ওপর কোনাকুনি একটা ফাটলের দাগ। তখনই এসে স্বামী পলককে তা দেখিয়েও ছিল। পলকও দেরি না করে মিস্ত্রি এনে সেই ফাটল সারিয়ে দিয়েছিল। আসলে বোধহয় খারাপ সিমেন্টই এত তাড়াতাড়ি বেদিতে দাগের কারণ হয়েছিল। সুদীপা জানলা বন্ধ করে ঘরে চলে আসে। আলোটা নিভিয়ে দিয়ে খাটে উঠে বসতে যায়, কিন্তু শোয়াটা তার আর হলো না। বন্ধ জানালার উপাস থেকে ভেসে আসতে থাকে একটা গোঙানির শব্দ। বাড়ির ভেতরের জানলা দরজা তো বন্ধ, তাহলে কি বারান্দার জানলা পথে ওই গোঙানির আওয়াজ ঘরে ঢুকছে? সুদীপা জানলার দিকে তাকিয়ে দেখে, আশ্চর্য, এদিককার পর্দা তো হাওয়ায় উঠছে না। কান খাড়া করে শোনে সুদীপা। গোঙানিটা যেন এবার ধীরে ধীরে বাড়ছে। ভয় নয়, তবু কিছুটা কৌতূহল বশতও বলতে পারেন। সে তার স্বামী পলককে ডেকে তোলে। অনিচ্ছা সত্ত্বেও স্ত্রীর তাড়া খেয়ে পলক ঘুম থেকে উঠে বসে। তারপর দুজনেই কান পেতে শুনতে থাকে সেই গোঙানির শব্দ। পলক এবার কৌতূহলী হয়ে ওঠে। দরজা খুলে সে বেরিয়ে আসে বারান্দায়, পিছন পিছন সুদীপাও। বারান্দার আলো জ্বেলে তারা কিছুই দেখতে পায় না, কোনো আওয়াজও শুনতে পায় না। সুদীপা আশ্চর্য হয়ে লক্ষ্য করে বারান্দার নিচে উঠানে কিন্তু বাতাসের কোনো দাপাদাপি নেই। ঘরে ঢুকে সে বাগানের দিকে জানলাটাকে খুলে দেয়। দেখতে পায় সেখানে যেন বাতাস উথাল পাথাল অবস্থা। হাত ধরে স্বামী পলককে জানলার কাছে নিয়ে আসে সে। দুজনে মিলে দাঁড়িয়ে দেখে বাগানে বাতাসের তাণ্ডব। ওদিকে দরজার বাইরে গোঙানির আওয়াজ এবার নতুন মাত্রায় বাড়তে থাকে। পলক ফের বাইরে আসে। আলো জ্বালিয়ে কাউকে দেখতে না পেয়ে পাশের ঘর, কিচেন, সিঁড়ি, ছাদ তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়। কই, কোথাও তো কেউ নেই। আলো নিভিয়ে শেষ পর্যন্ত হতাশ হয়ে ঘরে ফিরে আসে। মাঝের দিনগুলো
এভাবেই কেটে যায়। পরের অমাবস্যায় সুদীপা স্নান সেরে ফুল ধূপ নিয়ে বাগানে গিয়ে দেখল সেই কংক্রিটে আবার কোনাকুনি ফাটল ধরেছে। শুধু তাই নয়, বেদিটাও দুদিক থেকে যেন সরে গিয়ে মাঝখানে 1 ইঞ্চি ফাঁক হয়ে গেছে। ঘরে ফিরে তাড়াতাড়ি সে কথা সে জানায় পলককে। পলক মিস্ত্রি ডেকে সেই ফাটল ঠিক করে। সেই রাতেও পূর্ণিমার রাতেরই পুনরাবৃত্তি ঘটল। বাগানে বাতাসের প্রচণ্ড তাণ্ডব। জানলার কপাটের আছাড়ি পিছাড়ি, দরজার বাইরে সেই গোঙানির আওয়াজ। পলক দরজা খুলে বারান্দায় এসে দেখতে পায় দরজার ওপাশ থেকে একটা 10-12 বছরের মেয়ের ছায়া মূর্তি যেন বারান্দার অন্ধকারে মিলিয়ে গেল। পরবর্তী পূর্ণিমা তো একই ঘটনা। ওই দিনও পলক গোঙানির আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে একটা ছায়া মূর্তি যেন হাওয়ায় ভেসে দরজা থেকে সিঁড়ি পর্যন্ত হেঁটে চলে গেল। এরপর পলক আর থাকতে না পেরে চার্চের যাজকের কাছে ছুটে গিয়েছিল। ভূতে সে খুব একটা বিশ্বাস করে না, অথচ যা ঘটছে তারও কিন্তু কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা সে পাচ্ছে না। দ্বন্দ্বে পড়ে গিয়েছিল বেচারা। তার মুখে সব কথা শুনে যাজক বলেছিলেন, I see. Don't worry, my son. পরের অমাবস্যার রাতটায় I will stay at your home. সেই মতো অমাবস্যার দিন পলক নিজে সঙ্গে করে যাজককে তার বাড়িতে নিয়ে আসে। প্রথমে বাড়িটা উপর থেকে নিচ পর্যন্ত ঘুরে দেখে নেন যাজক। তারপর স্বামী ও স্ত্রীর কাছ থেকে আলাদা আলাদাভাবে জেনে নেন ঘটনার ইতিবৃত্ত। তাদের সামনেও নিজের কিছু জিজ্ঞাস্য রাখেন। তার কোমল সহৃদয় ব্যবহারে পলক ও সুদীপার মনের দুয়ারের সব আগল খুলে যায়। বেরিয়ে আসে জমে থাকা সেসব না বলা কথা। যাজক শোনেন সেই সব দুঃখের কাহিনী। ঘটনাটা ঘটেছিল আজ থেকে মাস 5 আগে। তখনও তিনি পলকদের চার্চে যাজক হয়ে আসেননি। সেই সময়ের ঘটনা। পলক ও সুদীপার একমাত্র মেয়ে কুট্টুস হঠাৎই কয়েকদিনের জ্বরে মারা গিয়েছিল। মেয়েটি ছিল অত্যন্ত নম্রভদ্র, কিন্তু বেজায় ভীতু। এক মুহূর্ত একা থাকতে পারে না। ঘরে সামান্য একা থাকলেই ছুটতে গিয়ে মাকে জড়িয়ে ধরে। তার কেবলই ভূতের ভয়। মেয়েটা মারা যেতেই পলক আর সুদীপা তাকে প্রাণে ধরে দূরে চার্চের সংলগ্ন জমিতে রেখে আসতে পারেনি। তাই বাগানের নিজেদের চোখের সামনে তার শেষ শয্যা রচনা করেছিল। মেয়ে এক পূর্ণিমায় তাদের ছেড়ে চলে গিয়েছিল বলে প্রতি পূর্ণিমা অমাবস্যায় সুদীপা মেয়ের সমাধি ফুল দিয়ে সাজিয়ে দেয়, ধূপ ধুনো জ্বালিয়ে পুজো করে। অ্যালবাম খুলে তারা যাজককে তাদের মেয়ের নানা অঙ্গভঙ্গির ছবি দেখায়। কথায় কথায় রাত বাড়তেই থাকে। 3 জনে মিলে আহার সেরে নেয় নিঃশব্দে। তারপর যাজক চলে যান তার জন্য রাখা নির্দিষ্ট ঘরটিতে। পলক ও সুদীপাও চলে যায়। রাত আরও গভীর হয়। ঠিক 1টার সময় শুরু হলো সেই প্রলয় কাণ্ড। চমকে উঠলেন যাজক। জানলা দিয়ে হু হু করে হাওয়া যেন ঘরে ঢুকছে। পর্দা মশারি সব যেন লণ্ড ভণ্ড হয়ে উঠছে। জানলার পাল্লাগুলো আছড়ে পড়ছে। বাগানেও সেই একই রকম অবস্থা। বাতাসের দাপটে গাছপালার শনশন আত্মনাদ। কি যেন এক শক্তি যেন বাগান থেকে উঠে আসছে। একটু পরেই ভেতরের বারান্দায় শোনা গেল কুকিয়ে কুকিয়ে কান্না। দরজা খুলে ছুটে বেরিয়ে এলেন যাজক। একই সঙ্গে পলকও ছুটে এলো। দুজনে মিলে দেখলেন সিঁড়ির নিচের ধাপ থেকে একটা ছায়ামূর্তি
আলোর পাশ কাটিয়ে উঠে গেল ওপরের অন্ধকারটিতে। বাকি রাতটা যাজক, সুদীপা আর পলক অনেক চেষ্টা করেও ঘুমাতে পারলেন না। যাজক তাদেরকে ভালো করে বোঝালেন, বললেন, লিসেন চাইল্ড, আই রিয়েলি বিলিভ তোমরা যে ছায়া মূর্তিকে বারবার দেখছো সে তোমাদেরই কুট্টুস। ও একা ভয় পাচ্ছে, শি ইজ স্ক্যারড। তাই প্রতি পূর্ণিমা ও অমাবস্যায় তোমাদের ঘরের সামনে এসে কাঁদে। শি ইজ স্যাড মাই সান। ওকে বাগানে একা ফেলে রেখো না, ওকে সবার মাঝে সমাধি দাও। পলক আর সুদীপা যাজকের কথাটা ফেলতে পারল না। তাদের সমস্ত শরীর মথিত করে গভীর এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। কুট্টুস এই জীবনের সীমা ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে, অন্য লোকে। তাকে একান্তভাবে কাছে পাওয়ার ইচ্ছা বোধহয় আর কখনোই পূরণ হবে না পলক আর সুদীপার। সেটা সম্ভবও নয়। তবে কেন সুদীপা নিজেকে সান্ত্বনা দিতে তাকে শুধুমুধু এই বাগানে একা আটকে রাখবে? তার চেয়ে বরং সে যেখানে ভয় পাবে না, সে যেখানে শান্তিতে ঘুমোতে পারবে, সেখানেই তার শেষ শয্যা রচিত হওয়া উচিত। পরের দিনই পলককে চার্চের বেরিয়াল গ্রাউন্ডে নিয়ে গিয়েছিলেন যাজক। জমি জোগাড় করে বাগানে কবর খুঁড়ে সযত্নে কুট্টুসকে তুলে দিয়ে এসেছিলেন তারা সেই বেরিয়াল গ্রাউন্ডে। সেখানে সারি সারি কবর। কুট্টুস বোধহয় এই ব্যবস্থায় মনে মনে খুশিই হয়েছিল। তাই তো আর কখনোই সে তার মা বাবাকে বিভ্রান্ত করতে আসেনি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি আমাদের উপস্থাপনা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তা বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের সাথে শেয়ার করো। তোমাদের এইটুকু ভালোবাসাই তো আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আবার ফেরত আসবো আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সাথে নিয়ে।